বছরের পর বছর ধরে আমরা বলতে গেলে একটা মরীচিকার পেছনেই ছুটে বেড়াচ্ছি। আমরা ভেবে এসেছি যে একটা ভালো টু ডু লিস্ট অ্যাপ বা ধরুন একটা নতুন প্ল্যানার থাকলেই কাজ ফেলে রাখার যে স্বভাব সেটা আর থাকবে না। হ্যাঁ, নিখুঁত একটা টাইম ম্যানেজমেন্ট রুটিনের আশায় থাকি আমরা সবাই। একদম। কিন্তু আধুনিক স্নায়ুবিজ্ঞান বলছে আমরা এতদিন গোড়াতেই গলত করেছি। এই যে কাজ ফেলে রাখা বা দীর্ঘসূত্রতা, যাকে আমরা সাধারণত প্রোক্রাস্টিনেশন বলি, তা আসলে কোনোভাবেই অলসতা বা সময়ের অভাব নয়। ঠিক বলেছেন, এটা পুরোপুরি আমাদের আবেগ নিয়ন্ত্রণের মানে ইমোশন রেগুলেশনের একটা সমস্যা। হ্যাঁ, আর এই গভীর বিশ্লেষণে আমরা ওলগা লোয়েকের একটি চমৎকার ভিডিও এবং প্রখ্যাত গবেষক টিম পিচিলের দীর্ঘদিনের গবেষণার উপর ভিত্তি করে এটাই বোঝার চেষ্টা করব যে কেন আমরা বড় কোনো প্রজেক্ট শুরু করার আগে এমন তীব্র ভীতি অনুভব করি। শুরুতেই একটা কথা বলা দরকার। আমরা প্রায়শই কাজ করতে না পারলে নিজেদের অলস বা অযোগ্য ভেবে দোষারোপ করি, অথচ আসলে মূল ঘটনাটা ঘটছে আমাদের মস্তিষ্কের একদম ভেতরের একটা স্নায়বিক প্রক্রিয়ায়। জানেন, চিকিৎসা বিজ্ঞানে যখন কোনো ডায়াগনোসিসের কথা আসে তখন ব্যাপারটা বেশ পরিষ্কার থাকে, অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো আর কি। হ্যাঁ, অনেকটা সাদা কালো হিসেব। ঠিক। ধরুন কারো হাত ভেঙে গেলে এক্স-রে রিপোর্টে ভাঙা হাড়ের দাগটা স্পষ্ট দেখা যায়। ডাক্তার সহজেই বলতে পারেন, এই তো সমস্যাটা এখানেই। এই স্পষ্টতা মানুষকে বেশ স্বস্তি দেয়। কিন্তু মানসিক জগৎ বা স্নায়বিক বিষয়ের দিকে তাকালে যেন সেই এক্স-রে মেশিনটা হঠাৎ বিকল হয়ে যায়। একদম তাই। আমরা এমন একটা ডায়াগনস্টিক ল্যান্ডস্কেপের মুখোমুখি হই যাকে আক্ষরিক অর্থেই ঘোলাটে জল বা ডায়াগনস্টিক মাডি ওয়াটার্স বলা যেতে পারে। মনের ভেতরে তো আর এক্স-রে করা যায় না। না, তা তো যাই না। কিন্তু আশার কথা হলো কগনিটিভ সায়েন্স এবং মনস্তত্ত্বের সাম্প্রতিক গবেষণাগুলো এখন এই ঘোলাটে জলেও আলো ফেলতে শুরু করেছে। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো আমাদের নিজেদের সম্পর্কে আমাদের ভুল ধারণা। কি রকম ভুল ধারণা? ধরুন কারোর সামনে একটা খুব কঠিন কাজ আছে, হতে পারে কোনো ক্রিয়েটিভ প্রজেক্ট শুরু করা বা একটা কঠিন থিসিস লিখতে বসা। আমরা প্রথমেই ভাবি যে কাজটা করার মতো পর্যাপ্ত সময় বা দক্ষতা হয়তো আমাদের নেই। হ্যাঁ, মানে আমি বোধহয় পারবো না টাইপের একটা অনুভূতি কাজ করে। ঠিক, কিন্তু টিম পিচিলের গবেষণা একদম পরিষ্কার করে দিচ্ছে যে সমস্যাটা সময় বা যোগ্যতার নয় মোটেও। যখনই কেউ ওই কাজটা করার কথা চিন্তা করে, ঠিক সেই মুহূর্তে মস্তিষ্ক এক ধরনের নেতিবাচক আবেগ তৈরি করে। মানে কাজটার কথা ভাবলেই ব্রেন নেগেটিভ সিগন্যাল দিতে শুরু করে। একদম। এটি হতে পারে নিজের সামর্থ্য নিয়ে সংশয় বা অতিরিক্ত চাপ, যাকে আমরা ওভারওয়েলম বলি, অথবা ফলাফল যথেষ্ট ভালো না হওয়ার একটা তীব্র উদ্বেগ বা ভয়। আর আমাদের মস্তিষ্ক তো বিবর্তনের ধারাতেই এমনভাবে তৈরি যে সে এই ধরনের নেতিবাচক আবেগ বা ভীতিকে মানে আক্ষরিক অর্থে শারীরিক হুমকির মতো করে দেখে। হ্যাঁ, বিবর্তনের দিক থেকে দেখলে বিষয়টা খুব লজিক্যাল। লক্ষ লক্ষ বছর ধরে মানব মস্তিষ্ক এমন পরিবেশে বিকশিত হয়েছে যেখানে বিপদ মানেই ছিল শারীরিক বিপদ। ধরুন সামনে একটা ক্ষুধার্ত বাঘ বা বিষধর সাপ। ওরে বাবা, হ্যাঁ, তখন তো আর থিসিস পেপারের চিন্তা ছিল না। ঠিক তো, মস্তিষ্ক এই নেতিবাচক অনুভূতিগুলোকে রীতিমতো ঘৃণা করে এবং যে কোনো মূল্যে এগুলো থেকে পালাতে চায়। আর এখানেই মস্তিষ্কের ভেতরে আসল স্নায়বিক যুদ্ধটা শুরু হয়ে যায়। মস্তিষ্কের ভেতরের যুদ্ধ মানে শুনতে তো অনেকটা সায়েন্স ফিকশনের মতো লাগছে। যদি একটু গভীরে যাই, এই যুদ্ধে আসলে মস্তিষ্কের কোন অংশগুলো লড়ছে? প্রধানত দুটি অংশ। প্রথমটি হলো অ্যামিগডালা। এটিকে আমরা মস্তিষ্কের আদিম অ্যালার্ম সিস্টেম বলতে পারি। আচ্ছা, অ্যালার্ম সিস্টেম। হ্যাঁ, এর মূল কাজ হলো চারপাশের পরিবেশ থেকে যে কোনো ধরনের হুমকি শনাক্ত করা এবং শরীরকে সতর্ক করে দেওয়া। কিন্তু মুশকিল হলো আমাদের আধুনিক জীবনযাত্রার ধরন বদলে গেল, অ্যামিগডালা সেই আদিম যুগেই পড়ে আছে। মানে সে এখনো ওই বাঘ বা সাপের ভয়ই পাচ্ছে। ঠিক ধরেছেন। ফলে যখনই কোনো কাজকে অতিরিক্ত কঠিন বা ভীতিজনক মনে হয়, অ্যামিগডালা সেই কাজটিকে সত্যিকারের শারীরিক হুমকির সমতুল্য হিসেবে বিবেচনা করে বসে। এটি মস্তিষ্কে সংকেত পাঠায় যে এটি বিপজ্জনক, জলদি এখান থেকে পালাও। অর্থাৎ অ্যামিগডালা বুঝতে পারে না যে সামনে কোনো ক্ষুধার্ত বাঘ দাঁড়িয়ে আছে নাকি শুধু একটা প্রবন্ধ লেখার অ্যাসাইনমেন্ট পড়ে আছে।
তার কাছে দুটোই একই বিপদের সংকেত। একদম। ব্যাপারটা অনেকটা ধরুন হোস্টেলের রুমের সেই অতি সংবেদনশীল ফায়ার অ্যালার্মের মতো। হ্যাঁ হ্যাঁ, দারুণ উদাহরণ। মানে রুমে কেউ হয়তো একটু জোরে শ্বাস ফেলেছে বা সামান্য একটা ধূপকাঠি জ্বালিয়েছে, আর অমনি সেই অ্যালার্ম বিকট শব্দে বেজে ওঠে, পুরো মস্তিষ্ককে অযথাই ইমার্জেন্সি বা জরুরি মোডে ফেলে দেয়, অথচ বাস্তবে কোনো আগুনই লাগেনি। চমৎকার একটা উপমা। ঠিক এভাবেই মস্তিষ্ক অযথাই ইমার্জেন্সি মোডে চলে যায়। আর যখন এই অ্যালার্ম বাজতে থাকে তখন মস্তিষ্কের দ্বিতীয় একটি অংশ আসরে নামে। একে বলে ডরসাল এন্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স বা সংক্ষেপে ডিএসিসি। আচ্ছা, এর কাজটা কি? এটি হলো মস্তিষ্কের যুক্তিবাদী অংশ। এর কাজ হলো পরিস্থিতি বিশ্লেষণ করে মানুষকে যুক্তিসঙ্গত কাজ করতে প্ররোচিত করা। এটি অ্যামিগডালার ওই ভয়ের সংকেতটা গ্রহণ করে এবং প্রয়োজন হলে সেই অ্যালার্ম জোরপূর্বক বন্ধ করে আসল কাজটি শুরু করতে নির্দেশ দেয়। তাহলে তো আমাদের বসে বসে কাজটা করেই ফেলার কথা, কিন্তু আমরা তো কাজটা করি না। তার মানে কি এই যুদ্ধে আমাদের যুক্তিবাদী অংশটা হেরে যাচ্ছে? ঠিক তাই। যখন কেউ কাজটি ফেলে রাখে তার স্নায়ুবিক অর্থ হলো এই যুদ্ধে অ্যামিগডালা জয়ী হয়েছে। স্নায়ুবিজ্ঞানীরা একে বলেন অ্যামিগডালা হাইজ্যাক। হাইজ্যাক মানে যুক্তিবাদী মস্তিষ্ককে রীতিমতো জিম্মি করে ফেলে? একদম। অ্যালার্ম এত জোরালোভাবে বাজে যে মানুষের আবেগভিত্তিক মস্তিষ্ক তার যুক্তিনির্ভর মস্তিষ্ককে পুরোপুরি পরাস্ত করে ফেলে। ফলে মানুষ সেই ভীতিজনক কাজটির সামনে থেকে স্রেফ পালিয়ে যায়। আমি যদি বিষয়টা একটু নিজের জীবনের জায়গা থেকে ভাবি, যখন আমরা কাজটা এড়িয়ে যাই তখন কিন্তু সাময়িকভাবে একটা বিশাল স্বস্তি বা রিলিফ অনুভব হয়। মনে হয় যেন বুকের উপর থেকে জগদ্দল পাথর নেমে গেল। হ্যাঁ, আর এই স্বস্তিটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। ফাঁদ মানে ওই যে সাময়িক আরামটা পাচ্ছি সেটাই? হ্যাঁ, কারণ মনস্তত্ত্বের একটা মৌলিক নিয়ম আছে, যে আচরণ পুরস্কৃত হয় সেই আচরণ মানুষ বারবার করে। মস্তিষ্কের কাছে এই স্বস্তি পাওয়াটা হলো ডোপামিন রিলিজের মতো শক্তিশালী একটা ইতিবাচক পুরস্কার। ও আচ্ছা, মানে মস্তিষ্ক ভাবে কাজটা না করলেই তো ভালো লাগছে। ঠিক। মস্তিষ্ক খুব দ্রুত শিখে নেয় যে কঠিন কাজ এড়িয়ে গেলেই চমৎকার স্বস্তি মেলে। ফলে তৈরি হয় একটি বিপজ্জনক চক্র, যাকে মনস্তত্ত্বে বলা হয় অ্যাভয়েডেন্স লুপ বা এড়িয়ে চলার চক্র। তার মানে আমরা যত বেশি কাজ ফেলে রাখি আমাদের মস্তিষ্ক তত বেশি এই আচরণটাকে স্বাভাবিক বলে ধরে নেয়। হ্যাঁ, আর শুধু স্বভাব নয়, আক্ষরিক অর্থে শারীরিকভাবেও পরিবর্তন আসে। বারবার কাজ এড়িয়ে যাওয়ার ফলে মস্তিষ্কে দীর্ঘসূত্রতার স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়েগুলো ক্রমশ শক্তিশালী হতে থাকে। মানে কাজ ফেলে রাখাটাই তখন মস্তিষ্কের ডিফল্ট সেটিং হয়ে দাঁড়ায়। একদম। অন্যদিকে কাজ শুরু করার যে শৃঙ্খলা বা ডিসিপ্লিনের স্নায়বিক সার্কিট থাকে তা ব্যবহার না করার ফলে অব্যবহৃত পেশির মতোই দুর্বল হয়ে পড়ে। কিন্তু এখানেই তো আরেকটা মনস্তাত্ত্বিক জটিলতা তৈরি হয় বলে আমার মনে হয়। আমরা যখন কাজ এড়িয়ে যাই তখন তো স্রেফ হাত গুটিয়ে বসে থাকি না। না, তা তো থাকেই না। আমি নিজের কথা বলতে পারি। থিসিস পেপার লেখার ভয়ে আমি একবার আমার কিচেন সিঙ্ক থেকে শুরু করে পুরো রান্নাঘর ঝকঝকে করে পরিষ্কার করে ফেলেছিলাম। হ্যাঁ, এটা খুব পরিচিত একটা ঘটনা। কারণ শুধু বসে থাকলে তো মনের ভেতর একটা অপরাধ বোধ বা গিল্ট কাজ করে, আর অপরাধ বোধ তো এক ধরনের নেতিবাচক আবেগ, তাই না? ঠিক ওই জায়গাটাতেই আমাদের মস্তিষ্ক এক দারুণ প্রতারণার আশ্রয় নেয়। এই অপরাধবোধ থেকে বাঁচতে মস্তিষ্ক এড়িয়ে চলাটাকে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতার ছদ্মবেশে ঢেকে দেয়। মানে নিজেকে বোঝায় যে আমি তো কাজই করছি। হ্যাঁ, ওলগা লোয়েকের বিশ্লেষণে মূলত দুটি প্রধান ছদ্মবেশের কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যা আমাদের ভেতরেই বিভ্রান্তিটা তৈরি করে। প্রথম ছদ্মবেশটি হল পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার তীব্র বাসনা। একটু দাঁড়ান, পারফেকশনিজমকে তো আমাদের সমাজে সবসময় একটা মহৎ গুণ হিসেবে দেখা হয়। চাকরির ইন্টারভিউতে মানুষ গর্ব করে বলে যে আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি একজন পারফেকশনিস্ট। এটা আবার ঢাল হয় কিভাবে? সাধারণ দৃষ্টিতে গুণ মনে হলেও গবেষণার ফলাফল কিন্তু অন্য কথা বলে। পারফেকশনিজম মানুষকে এই ভয় দেখায় যে কাজের ফলাফল হয়তো যথেষ্ট ভালো বা নিখুঁত হবে না, আর এই তীব্র ভয়ের কারণে মানুষ কাজটা শুরুই করে না। ও আচ্ছা, মানে শুরু না করলে তো আর খারাপ হওয়ার ভয় নেই। একদম তাই। একটি চমকপ্রদ গবেষণায় দেখা গেছে
যেসব অধ্যাপকদের মধ্যে পারফেকশনিজমের মাত্রা বেশি তারা তাদের কম পারফেকশনিস্ট সহকর্মীদের তুলনায় উল্লেখযোগ্য হারে কম গবেষণাপত্র প্রকাশ করেন। এটা তো সত্যিই বিস্ময়কর, কারণ তারা নিখুঁত হওয়ার অপেক্ষায় কাজ শুরুই করতে পারেন না, একটা নিরাপদ বৃত্তে আটকে থাকেন সারা জীবন। ঠিক তাই। আর দ্বিতীয় ছদ্মবেশটি হল প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেশন, যা আপনি একটু আগে আপনার রান্নাঘর পরিষ্কার করার উদাহরণ দিয়ে বোঝালেন। আচ্ছা, এর কি কোনো গালভরা বৈজ্ঞানিক নাম আছে? টিম পেচেল একে বলেছেন শর্ট টার্ম মুড রিপেয়ার বা সাময়িকভাবে মেজাজ ঠিক করার কৌশল। এটি সবচেয়ে ধূর্ত এবং বিপজ্জনক পদ্ধতি, কারণ এখানে মানুষ চুপচাপ বসে থাকে না, সে আসলে অত্যন্ত ব্যস্ত থাকে, কিন্তু আসল কাজটা বাদ দিয়ে অন্য সব কাজে। আমি বিষয়টা খুব রিলেট করতে পারছি। অর্থাৎ আসল এবং ভীতিকর কাজটির বদলে এমন কোনো কাজ করা যাতে ঝুঁকি কম, কিন্তু কাজ সম্পন্ন করার একটা মিথ্যা অনুভূতি পাওয়া যায়। হ্যাঁ, একটা উদাহরণ দিলেই বুঝবেন। ধরুন, একটা 10 পৃষ্ঠার প্রবন্ধ লেখার কথা, কিন্তু তা না করে কেউ হয়তো কয়েক ঘন্টা ধরে নোটের হেডলাইনগুলো বিভিন্ন রঙের কলম দিয়ে কালার কোড করছে। একদম ঠিক। বা ধরুন, নিজের নতুন ব্যবসা শুরু করার জন্য প্র্যাকটিক্যাল কোনো পদক্ষেপ না নিয়ে শুধু কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায় তার উপর পরপর 10টা বই পড়ে ফেলছে। হ্যাঁ, অথবা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা প্রোডাক্টিভিটি বাড়ানোর ভিডিও দেখা, মানে মনে হচ্ছে অনেক কাজ হচ্ছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। ঠিক বলেছেন। এই শর্ট টার্ম মুড রিপেয়ার আমাদের মস্তিষ্কের সাথে চরমভাবে প্রতারণা করে। মস্তিষ্ক এমন একটা নিরাপদ কাজ বেছে নেয় যা শেষ করলে ডোপামিন বা অর্জনের একটা অনুভূতি আসে। আমরা ভাবি আমরা অনেক এগোচ্ছি। হ্যাঁ, কিন্তু নির্মম সত্যটা হলো যে আসল ভীতিকর কাজটি করার কথা ছিল তা 1 ইঞ্চিও এগোয়নি। কিন্তু আমরা যখন এই ছদ্মবেশী প্রোডাক্টিভিটিতে ব্যস্ত থাকি, তখন তো আমরা নিজেদের মনে মনে নানা ধরনের সান্ত্বনাও দিই। কি রকম সান্ত্বনা? এই যেমন আমরা বলি, আমি তো শেষ মুহূর্তে চাপের মধ্যে সবচেয়ে ভালো কাজ করি, বা কাল আমার মন মেজাজ ভালো থাকবে, তখন একদম ফ্রেশ হয়ে শুরু করব। এই যে নিজেদের যৌক্তিকতা দেওয়া, এর কি সত্যি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, নাকি এটাও মস্তিষ্কের আরেকটা চাল? 90-এর দশকের শেষের দিকে তিনি ৪৫ জন শিক্ষার্থীর ওপর একটি গবেষণা চালান। তিনি ওই শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে পেজার দিয়েছিলেন। পেজার? এখনকার দিনে তো এটা প্রায় জাদুঘরে রাখার মতো একটা যন্ত্র। 90-এর দশকে পেজার নিয়ে ঘোরাটা বেশ ফ্যাশনের ব্যাপার ছিল তো। হ্যাঁ, ঠিক ধরেছেন। তো গবেষণার পরীক্ষার ডেডলাইনের ঠিক আগের 5 দিন ধরে দিনে 8 বার করে সেই পেজার বেজে উঠত। দিনে 8 বার? হ্যাঁ, কল্পনা করুন, একজন শিক্ষার্থী হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে বা টিভি দেখছে, এমন সময় পেজার বেজে উঠল, আর যখনই পেজার বাজত তখন শিক্ষার্থীদের লিখে জানাতে হতো তারা ঠিক সেই মুহূর্তে কি করছে এবং তাদের অ্যাসাইনমেন্ট বা কাজ নিয়ে তারা কেমন অনুভব করছে। দারুণ আইডিয়া তো। তো এই পেজার স্টাডির ফলাফলে কি দেখা গেল? তারা কি সত্যিই চাপের মধ্যে ভালো কাজ করছিল? ফলাফল ছিল অত্যন্ত পরিষ্কার। দেখা গেল শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে তাদের কঠিন বা হতাশাজনক কাজগুলো ফেলে রেখে মজাদার বা সহজ কাজ করছে। মানে ওই শর্ট টার্ম মুড রিপেয়ার। হ্যাঁ, সপ্তাহের শুরুর দিকে যখন তারা কাজগুলো ফেলে রাখত, তখন তারা ঠিক ওই কথাগুলোই বলে নিজেদের কাজের যৌক্তিকতা দাঁড় করাতো। আমি ডেডলাইনের আগে ভালো কাজ করি, বা আজ মুড নেই। কিন্তু ডেডলাইন যখন সত্যি একেবারে মাথার উপর এসে পড়ল, তখন তো আর পালানোর জায়গা নেই। তখন কি হলো? তখন চিত্রটা পুরোপুরি পাল্টে গেল। ডেডলাইনের চাপে বাধ্য হয়ে যখন তাদের কাজ শুরু করতেই হলো, তখন ওই ৪৫ জনের মধ্যে একজন শিক্ষার্থীও বলেনি যে কাজটা ফেলে রেখে তারা খুশি হয়েছে। কেউই বলেনি? না, একজনও না। প্রত্যেকে গভীরভাবে আফসোস করেছে। তারা সবাই বলেছে, ইস, যদি আমি কাজটা আরও আগে শুরু করতাম। কিন্তু এখানে সবচেয়ে অবাক করা আবিষ্কারটা অন্য জায়গায়। কিরকম? কাজটা শুরু করার পর শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে কাজটা আসলে ততটাও কঠিন বা ভয়ানক ছিল না যতটা তারা আগে ভেবেছিল। তার মানে আমরা আমাদের মনের ভেতরেই এমন এক কাল্পনিক দৈত্য তৈরি করি, বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। একদম তাই। আর ডেডলাইনের ঠিক আগে যখন আমরা কাজটা শুরু করতে বাধ্য হই, তখন সে বিভ্রমটা ভেঙে যায়। তার মানে তো মানুষ আসলে কাজটিকে এড়িয়ে যায় না, বরং কাজটি করলে কেমন অনুভব হবে সেই অনুভূতির যে নেতিবাচক ধারণা, তাকে এড়িয়ে যায়। আপনি একদম নিখুঁতভাবে বিষয়টি সারমর্ম ধরেছেন। মানুষ কাজকে ভয় পায় না, কাজের সাথে জড়িত নেতিবাচক অনুভূতির সম্ভাবনাকে ভয় পায়। বুঝতে পেরেছি।
আর মানুষের মস্তিষ্ক এই অনুভূতির ব্যাপারে প্রায় সবসময়ই ভুল প্রমাণিত হয়। কাজ শুরু করার আগে মনের ভেতরে যে বিশাল ভীতি তৈরি হয়, কাজটি করার বাস্তব অভিজ্ঞতা তার চেয়ে অনেক বেশি সহজ হয়। তাহলে এই পুরো আলোচনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে। যদি বোঝাই যায় যে কাজের চেয়ে কাজটির প্রতি আমাদের ভীতিটাই বড় সমস্যা, আর আমাদের মস্তিষ্ক বারবার এই অ্যাভয়েডেন্স লুপে আটকে আমাদের ধোঁকা দিচ্ছে, তবে এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? টিম পেচেল দীর্ঘ ২০ বছর ধরে এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরই খুঁজেছেন, এবং তিনি যে সমাধানটি পেয়েছেন তা শুনলে যে কেউ অবাক হতে পারেন। তাই নাকি? সমাধানটা কি? সমাধানটি অত্যন্ত সাধারণ। তা হল শুধু শুরু করা, বা জাস্ট স্টার্ট। শুধু শুরু করা, কিন্তু এটা তো বলা খুব সহজ। ওই যে বললেন মস্তিষ্কে অ্যালার্ম বাজছে, ভয় লাগছে, মস্তিষ্ক বলছে পালাও, তখন মানুষ শুরু করবে কিভাবে? এখানে স্নায়ুবিজ্ঞানের কিছু কৌশল কাজে লাগাতে হবে। কাজের ফলাফল কি হবে, কাজটা নিখুঁত হবে কিনা তা নিয়ে বিন্দুমাত্র না ভেবে শুধু ৫ থেকে ১০ মিনিটের জন্য কাজটা শুরু করতে হবে। এই অ্যাভয়েডেন্স লুপ ভাঙার জন্য দুটি সুনির্দিষ্ট ধাপ রয়েছে। আচ্ছা, প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হল আবেগকে ধরা এবং তার নামকরণ করা, যাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাফেক্ট লেভেলিং। এফেক্ট লেভেলিং, আবেগের নামকরণ করা বলতে ঠিক কি বোঝায়? ধরুন কেউ বুঝতে পারছে যে সে কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, বা অকারণে ইউটিউবে ভিডিও দেখা শুরু করেছে, তখন তাকে এক মুহূর্তের জন্য থামতে হবে। থেমে কি করবে? নিজের ভেতরের অনুভূতিটিকে চিনতে চেষ্টা করতে হবে এবং মনে মনে বা মুখে উচ্চারণ করে বলতে হবে, আমি কি অতিরিক্ত চাপ অনুভব করছি? আমি কি এই কাজটা নিয়ে উদ্বিগ্ন? শুধু এই নেতিবাচক আবেগগুলোর নাম উচ্চারণ করাই স্নায়বিকভাবে একটি বড় পরিবর্তন আনে। কিন্তু এই স্নায়বিক পরিবর্তনটা কিভাবে ঘটে? মানে শুধু নাম বললেই কি ভয় কমে যায়? এর পেছনের বিজ্ঞানটা কি? এর পেছনের বিজ্ঞানটা অত্যন্ত চমৎকার। যখন কেউ কোনো অনুভূতির একটি নাম দেয় বা ভাষায় প্রকাশ করে, তখন মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণ কেন্দ্র বা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সেন্টারের সাহায্য নিতে হয় তাকে। আচ্ছা। আর এই কেন্দ্রটি থাকে মস্তিষ্কের যুক্তিবাদী অংশে, অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্সে। ফলে আবেগ বা অনুভূতির নাম দেওয়ার সাথে সাথেই মস্তিষ্কের রক্ত প্রবাহ এবং কার্যকলাপ ওই আবেগ নিয়ন্ত্রিত অ্যামিগডালা থেকে সরে গিয়ে যুক্তিবাদী অংশে ফিরে আসে। বাহ! হ্যাঁ, মানুষ আক্ষরিক অর্থেই তার মস্তিষ্ককে ইমোশনাল স্টেট থেকে র্যাশনাল স্টেটে ফিরিয়ে আনে। অ্যামিগডালা তখন শান্ত হতে বাধ্য হয়। এটা তো অভাবনীয়। তার মানে আমরা আমাদের যুক্তিবাদী মস্তিষ্ক ব্যবহার করে আবেগিক মস্তিষ্কের শক্তি কেড়ে নিচ্ছি এক প্রকার। আর দ্বিতীয় ধাপটি কি? দ্বিতীয় ধাপটি হল কাজটি চরম মাত্রায় ছোট বা স্টুপিডলি স্মল করে ফেলা। মানুষ সাধারণত বিশাল লক্ষ্য নির্ধারণ করে ভয় পেয়ে যায়। তাই লক্ষ্য হতে হবে কাজের সবচেয়ে ছোট এবং আপাতদৃষ্টিতে সবচেয়ে হাস্যকর অংশটি। আচ্ছা, অর্থাৎ কেউ যদি ভাবে যে আজ রাতে আমাকে 10 পৃষ্ঠার একটা পুরো প্রবন্ধ লিখতে হবে, তাহলে মস্তিষ্ক ভয়ে জমে যাবে। একদম জমে যাবে। কিন্তু সে যদি লক্ষ্য ঠিক করে যে আমি শুধু ল্যাপটপটা খুলব, একটা গুগল ডক ওপেন করব এবং ঘড়ি ধরে ঠিক 10 মিনিটের জন্য যা মাথায় আসে তাই লিখব, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, একদম তাই। অথবা ধরুন আমাকে আজ জিমে গিয়ে 1 ঘন্টা কঠিন ওয়ার্কআউট করতে হবে, এমনটা না ভেবে যদি শুধু ভাবে যে আমি শুধু আমার ব্যায়ামের জুতো জড়া পরব এবং ঘরের দরজা খুলে বাইরে বেরোব। ঠিক বলেছেন, কারণ এই ছোট কাজগুলো শুরু করা এতই সহজ যে এতে ব্যর্থ হওয়ার কোনো ভয় থাকে না। আর যখনই কেউ 5 বা 10 মিনিট কাজটা করে ফেলে, তখন মস্তিষ্ক বুঝতে পারে যে কাজটা আসলে ততটাও ভীতিকর নয়। তখন একটা মোমেন্টাম তৈরি হয়, তাই না? হ্যাঁ, তখন সাইকোলজিক্যাল ফ্লো বা প্রবাহ তৈরি হয়, যা বাকি কাজটা শেষ করতে সাহায্য করে। জানেন, এই চরম ছোট কাজ নির্ধারণ করার পদ্ধতিটাকে আমার গ্রিক পুরাণের সেই ট্রোজান হর্স বা ট্রয়ের ঘোড়ার মতো মনে হচ্ছে। ট্রোজান হর্স, ইন্টারেস্টিং। কিভাবে? এটি আসলে আমাদের সেই অতি সংবেদনশীল ফায়ার অ্যালার্ম অর্থাৎ অ্যামিগডালাকে বোকা বানানোর একটা দারুণ কৌশল। কাজটা এতই ছোট এবং নিরীহ হয় যে অ্যামিগডালা একে কোনো হুমকিই মনে করে না। একদম। ফলে অ্যালার্মও বাজে না, আর আমরা নিঃশব্দে দুর্গের ভেতরে, মানে আমাদের আসল কাজের ভেতরে প্রবেশ করে ফেলি। দারুণ একটা অ্যানালজি। এটি আক্ষরিক অর্থে মস্তিষ্ককে হ্যাক করার একটি পদ্ধতি। ভয়কে জয় করার জন্য ভয়ের সাথে লড়াই করার প্রয়োজন নেই, বরং এমনভাবে এগোতে হবে যেন ভয়টা টেরই না পায়।
আজকের এই দীর্ঘ এবং আকর্ষণীয় আলোচনা থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে বড় কোনো প্রজেক্টের আগে আমাদের যে ভীতি তৈরি হয় তা কোনোভাবেই অলসতার লক্ষণ নয়। না, একেবারেই নয়। এটি সম্পূর্ণভাবে আমাদের অ্যামিগডালা এবং নেতিবাচক আবেগ থেকে পালানোর একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। আমাদের মস্তিষ্ক আমাদের বাঁচানোর চেষ্টাতেই আমাদের এই ফাঁদে ফেলে দেয়। হ্যাঁ, আর এই চক্র ভাঙতে হলে প্রথমেই আমাদের সেই নেতিবাচক আবেগকে চিনতে হবে, তার নামকরণ করতে হবে। এবং তারপর কাজকে এতটাই ছোট করে ফেলতে হবে যেন মস্তিষ্ক কোনোভাবেই ভয় না পায়। ঠিক বলেছেন। স্নায়ুবিজ্ঞান আমাদের দেখাচ্ছে যে আমরা আমাদের মস্তিষ্কের স্বয়ংক্রিয় প্রবৃত্তিগুলোর দাস নই। মস্তিষ্কের এই কাজের ধরনটা একবার বুঝে ফেলতে পারলে আমরা খুব সহজেই নিজেদের কৌশল পরিবর্তন করে কাজে ফিরে যেতে পারি। আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটি গভীর প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। অবশ্যই। একটু ভেবে দেখুন, যদি আমাদের নিজস্ব মস্তিষ্ক আমাদের এত নিখুঁতভাবে বোকা বানাতে পারে, যদি সে নোট কালার কোড করা বা অহেতুক 10টা বই পড়াকে আসল কাজ হিসাবে বিশ্বাস করাতে পারে, তবে আমাদের জীবনের আরও কত বড় বড় স্বপ্ন, কত গুরুত্বপূর্ণ সম্পর্ক বা উদ্যোগ আমরা ঠিক একইভাবে নেতিবাচক অনুভূতির ভয়ে এড়িয়ে চলছি। খুবই চমৎকার একটা পয়েন্ট। হয়তো আমরা নিজেদের বোঝাচ্ছি যে আমরা খুব ব্যস্ত, কিন্তু আসলে আমরা শুধু ভয় থেকে পালিয়ে বেড়াচ্ছি, যা হয়তো আমরা টেরই পাচ্ছি না। আমাদের ব্যস্ততা কি সত্যি প্রোডাক্টিভিটি, নাকি তাকে বলি ভয়ের একটি নিখুঁত ছদ্মবেশ? এটি অবশ্যই আগামী কয়েকদিনের জন্য ভাববার মতো একটি বিষয়।